যুবরাজকে ফাঁকি দিয়ে নিয়ে এসেছি। আজ তার ভবনেরা আমি জানের শেষ করে দেবো।
বলছি তো বাবা, আমাদের বংশে এমন কোনো পাপ নেই যার জন্য দাদার অকাল মৃত্যু হতে পারে। বিন্দে কাকা, আপনি মন থেকে ডাকুন। এক্ষুনি সব শুনতে পাবেন। বলুন সেনাপতি মহাশয়, কি করে দাদা তোদের হাতে প্রাণ হারালেন? যুবরাজ আমি ওই কালীন ভ্রমণ উদ্দেশ্যে উজান নদীর তীরে দক্ষিণাভিমুখে দেখতে দেখতে পশ্চিম ভবনের অক্ষিমা ছড়িয়ে সূর্যদেব অদৃশ্য হলো। আমরা সামনে আভিমুখে বিচলন। যুবরাজ অগ্রভাগে আমি ভিতরে বেশ পানিতে বুঝে না এগুতেই আধারের বুক ছেড়ে তার বাড়ি চাচিত বিদ্যুৎ ধরছে গেল। একবার পিছনে যেতে না যেতেই সব আধারে মিলে গেল। হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি আর কিছুই জানি না। প্রভু ভক্ত সেনাপতি মহাশয়, দাদা তো আতঙ্কের হাতে প্রাণ হারিয়েছেন। তার দেহটা কোথায়? কেন তার দেহ রাজধানীতে নিয়ে আসা হলো না? যদি তখন আপনি বলুন, তখন এর উত্তর দিতে বোধহয় বিশেষ কষ্ট হবে না। তবে কি রাজকুমারী আমাকে সন্দেহ করছে? সন্দেহ নয়, দাদার মৃত্যুর জন্য আমি আপনাকে দায়ী করতে চাই। রাজকুমারী যখন আমাকে সন্দেহ করতেন তখন এর উত্তর দেওয়া আর না দেওয়া একই অর্থ। বাবা, তুমি দাদার জন্য ভেবো না বাবা, দাদা ফিরে আসবে। তুমি দরবারে চলো বাবা। ফিরে আসবে মোর খোকা, আমার এই জয়পুর আনন্দে মুখরিত হবে। তবে তবে কি মোর বিজয় মুকুট অক্ষুণ্ণ থাকবে না? বলছি তো বাবা, তাহলে আবার আমার রাজা থাকতে হবে। এসব হবে তুই আরেকবার রাজা মন্ত্রীর অভিনয় করি। কিন্তু ভাবে তুই আমার এই মুকুটটা বড্ড বুঝা, আমি যে বলতে পারছি না। চার বুঝা সেদিনই সে বহন করে আমি পারবো না, আমি পারবো না। জানি বৃন্দাবন, জানি তবু আমি পারবো না। ওরে বৃন্দাবন, সে নকুলেশ্বর মারা গেছে, সে তার প্রেতাত্মা নকুলেশ্বর বাবা, তুমি যে বিচারক বাবা, তোমার যে বিচার করতে হবে। বিচার? কিসের বিচার? কার বিচার? সেনাপতির বিচার? অসম্ভব। ওর বিচার হয়েছিল আজ থেকে 10 বছর পূর্বে। তখন তুই ছোট্ট শিশুটি, তোর মা কৌতূহলী হয়ে কারাগারে দেখতে গেলে তাকে মা ডেকে প্রাণ ভিক্ষে চেয়ে আমার দ্বারা আদেশ প্রত্যাহার করে রানী পুত্র স্নেহে আদর যত্ন করে এ রাজ্যের প্রধান সেনাপতির বদনাম করে গেছে। আগের বিচার করলে তোর মা যে স্বর্গে বসে ভীষণ ভীষণ রাগ করবে। সেই তো চরম বাবা, তোমার চরম ভুল। পৃথিবীর সব মানুষকে একই সাথে গড়া, তুমি দেখিয়েছো দয়া, তারা ভেবেছে তোমায় দুর্বল। তুমি যাদের বেঁচেছো ভালো, তারাই মেরেছে তোমার বুকে হিংস্র সবল। আজ তাই অনুতাপ দিয়ে প্রার্থিত করো বাবা, প্রার্থিত করো। রাজ্যটি অরক্ষিত থাকবে। আমি পুত্র সুখে কাটো, আমার যেতে দাও। আমি নতুনের মাকে গিয়ে এসব কথা বলি। এই নকুল যা পাওনা, তার জন্য আপনার নিকট গচ্ছিত থাক। যতদিন পর্যন্ত
সুখ আমি রাজকার্য চালিয়ে যাব। সেনাপতি মশাই, তাহলে আপনার যুবরাজ সম্বন্ধে কিছু বলতে চান না, এই তো? বিশ্বাস করো রাজকুমারী, আমি ছাউনিতে ফিরে সৈন্য সমন্ত নিয়ে ঘটনাস্থলে গিয়ে আর যুবরাজকে পাইনি। মিথ্যা, মিথ্যা, মিথ্যা! শোনুন সেনাপতি মশাই, স্থল পাহাড় পর্বত বন অপবন যেখান থেকে হোক না কেন যুবরাজকে আপনার খুঁজে আনতেই হবে। 7 দিনের মধ্যে তার মৃতদেহ রাজধানীতে চাই। বুঝতে কোথাও বাকি রাখিনি, তবে রাজ আজ্ঞা প্রতিপালন করা রাজ কর্মচারীর ধর্ম। চুপ করুন! বাচ্চা তুজের কোনো প্রয়োজন নেই। আপনি ভুলে যাবেন না যে আপনি রাজ কর্মচারী আর এ হচ্ছে রাজাজ্ঞা। যান, এই মুহূর্তে আপনি আপনার কাজে মনোযোগী হন। বেশ, আমি তাই যাচ্ছি। মন্ত্রী মশাই, আমার অধিক হয়েছে। যান, আহারাতে সম্পূর্ণ করেন কি? মন্ত্রী মশাই, আপনি আমার পিতৃ সম গুরুজন, সম্মান দেখে আমাকে ছোট করবেন না, আমার নন্দা বলেই ডাকবেন। তাই দেখো মা, তাই দেখো। ভগবান যেন তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করে। হে জগদীশ্বর, জয়পুরের গৌরব তুমি মুছে দিও না প্রভু, মুছে দিও না। সেনাপতি রাজেন্দ্র মশাই, আমি যদি আমার দাদাকে খুঁজে না পাই তাহলে তোমাকে আমি জমিন তাকে পুড়িয়ে মারবো, পুড়িয়ে মারবো, পুড়িয়ে মারবো। সাপের খেলা! লাউলাদা কুকুরো সাপের খেলা!
ইন্দ্রনে জরুর বসা তেরায় বাবা গো আনবার লাগে না আমি কইছি ও গো কারোর কোনো দোষ নাই দোষ নাই কাল কাল মধ্যে ডাক্তার পাইবি বিহান হনের লগে লগে লাভ বলে রে তোর মধ্যে তোর মারিয়া মানছে না তুল কাটটা সেটুক তোমাকে দেই দেব তোর গো কারো রেহাই নাই কারো নিস্তার নাই এই সেল লাইলে আর কি হইব কি হতো আমি চিল্লি কিছু রে তুই আমার ফলে বেশি বুঝোস রাখছি না আমি 3 জন ধরে হরতাল করতেছি আর আমি কিছু বুঝি না রে বাবা আমি তো হেইডা কইতাছি আমি কইতাছিলাম কি কি কইবার চাস নাসির মতো মুহের উপর বলর বলর করিস না চাচা আমার কথা যদি লইবার চাস এই শালারে কাইটা ওই তুলহা কইরা আমার আমি থাকবো না আর আমাকে বিকোনো বিপদ হইব বাবা ও বাবা বাবা গো তুমি তুমি শেষ মুহূর্তে মান মুখন করবা না না বাবা তুমি সিটার কথা হইল না না রে চিন্তা আমরা পয়সা যারা মানুষ খুন করুন না যখন আনতো অসুবিধা রাখবো ভাবতে কি হালাই চিন্তা জানি আর আমাদের লগে গাড়ি না করে আমরা হইলাম বাচ্চা সকলে আমার মুখে জুতো মারবো তাই বাবা ও বাবা সামনে তো আগে বসো এই এই তোরা আমরা বেশি ভালো না কইলাম আমার জানি কেমন কেমন ঠেকতাছে চিনা আস্তরে মুরব্বি হইয়া যাস না এই তোরা লাস্টারে ধইরা লইয়া লাইয়ের মধ্যে আয় আর হই যে যেখানে আছো আজ রাতের মধ্যে লাল সাইরা দিয়া দেশের জন্য চলে যাওয়ার লাগবো যদি হক বলতে যাও আর মাল বাঁচাই বার্তা এই খান হাতের মধ্যে দেখি রতন কুমার লেখা তিনজনের জরির পোশাক এইটা বুঝি ওর নিজ নাম হইব হ্যাঁ আমি যাব তোর মতন চিটাকে বিটাইতে না এটা লয়ে যা চুপ কর মারানি চলো রাজকুমারী তুমি ভাবছো যুবরাজ ফিরবে সে কি আর এই ধরা দামে আছে যে ফিরবে তার মাথায় এমন আঘাত করে দিয়েছি এক আঘাতে কিস্তি মাত করে পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে রসরাজ তোমার তো জানা কিছুই নেই ভাবছি যুবরাজের মৃতদেহটা গেল কোথায় আগুনের ওই রিলেশন সত্তর সেট কি আছে বাবু এটা হবে ভালো করে খুঁজতে উচিত ছিল খুঁজতে কি আর কোথাও বাকি রেখেছি আঘাত যখন করেছিলাম তখন কেবল মাত্র নেমে এসেছিল সাদের আঘাত সোনার আলো প্রতীকের সাপে বাধ্য হয়েছিলাম সরে আসতে পরে ঘটনাস্থলে গিয়ে আর কিছুই দেখতে পাইনি সেখানে গিয়ে ওই মৃতদেহটা আর দেখতে পাবে এর জন্য চিন্তা কি আছে হয়তো কোনো হিংস্র জন্তু দেখে একেবারে সাপ সাপ সানন্দের রাজা মন্ত্রী রাজকুমারী সব
তোমাকে ভাবতে হবে না, কিন্তু এদিকে রাইলন সুরা সাক্ষী সবাইকে আমার নিমন্ত্রণ দেওয়া আছে এবং সবকিছু আমি ঠিক করেছি। যেখানে যা প্রয়োজন আমার হাতের মুঠোয় খেলার পুতুল, যেমন কি নাচাবো তেমনি কি নাচবে। কে আমি? সাধারণ গরিব ছিলাম না, আর তোমরা শক্তির সাহায্যে রাজা রাজকুমার রাজকুমারী আমার পড়াইত এই সুযোগ আমি ছেড়ে দেব কেন? যেদিন আমার পিতা মাতা না থেকে পেরে ক্ষুধায় জ্বালাই ধুকে 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 মজদুর, সেদিন ভিক্ষার আর মস্তাঘাত ছিল আমার একমাত্র পুরস্কার। তারপর জীবনের ব্যস্ত প্রাণ দাঙ্গা দেশ দয়া করেছিল কিসের দয়া? যাদের প্রদত্ত আদেশ তারাই প্রত্যাহার করে দেখালো দয়ার একটা চিনলি না রে সাধু, তুমি যত চেষ্টাই করো না কেন আমি আমার পথে অটল। সবাই মানে সত্তার সবর পুতুয়ার পারিষদ বর্গ সবাই সবাইকে ভর্তনা করে নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে, এই যে আপনারা আসো। এই যে সবাই এসে পড়েছেন দেখছি।
আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা হালকা মায়া তুই হিলকা সাদা হালকা মায়া তুই হিলকা ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা সাদা হালকা মায়া তুই হিলকা সাদা হালকা মায়া তুই হিলকা তিনটা সিঁড়ি হবে রে মজা ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা সাদা হালকা মায়া তুই হিলকা সাদা হালকা মায়া তুই হিলকা আমি করব পাগল দেখি আমায় আগে বল না কে দেখি আমি করব পাগল দেখি আমায় আগে বল না কে আরে বাহ আরে বাহ আরে বাহ ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা সাদা হালকা মায়া তুই হিলকা সাদা হালকা মায়া তুই হিলকা ওরে আরাম করে নাও সবাইকে বকশিস দিয়ে নাও সেনাপতি মশাই দেখছি একেবারে স্বর্গরাজ ইন্দ্রকেও হার মানিয়ে দিয়েছে। আমি কিন্তু এতক্ষণ তন্ময় হয়ে পড়েছিলাম ভাইয়া। আরে থাম থাম, সব তো সেনাপতি মশাই করলাম। ওটা রাজকুমারী যে করা শাসন বাবা, এই শাসন না ছয়, সেই যুবরাজকে কে বা কারা হক মেরেছে সে থেকে আমাদের কাউকে বিশ্বাস করছে না। মেয়ে মানুষের চাকরি কি মানুষে করে? বলি আমরা কি কারো পাকা দানে মই দিয়েছিলাম যে আমাদের উপর এত তন্ময় হচ্ছে? আমার কিন্তু ঘৃণা ধরে গেছে ভাই। মেয়ে মানুষের দাবিদারি আমার দ্বারা হচ্ছে না। পান থেকে চুন খসে গেলে আর রক্ষা নেই। দরবারে আমাদেরকে অপমান করে আর আমরা তাই নীরবে সহ্য করবো। এই তো সেদিন প্রকাশ্য দরবারে কথায় কথায় সেনাপতি মশাইকে জমার সানা দিল, ওই তলব করলো, আর আমাদের বাগে ফেলে তো কথাই নেই।
মাথাটাই একেবারে শস্য পুড়িয়ে ছাড়ো, বুঝলে বাপু? সবাই বুঝি ভাইয়া, সবাই বুঝি। এই বুড়ো বয়সে কান পাইবে করে না যায় আর এই অপমান সইতে পারছি না, আর মুখ করে কিছু বলতেও পারছি না। এই অপমান সবাই শিখে বলে, আমি সইব না, আমিও সইব না, আমিও সইব না। চলবে না তো কি করবে শুনে হাত কুটিয়ে বসে থাকলে কি আর হবে? একটা ব্যবস্থা তো করে। ব্যবস্থার কি করবো বলুন? যদি সবাই একমত থাকুন তো বলুন, এই মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করি। কোতোয়াল মশাই যা বলেছেন তা যুক্তিপূর্ণ বটে, কিন্তু বিদ্রোহ ঘোষণা করে কি লাভ? বরং সবাই মিলে রাজকুমারীকে সিংহাসনচ্যুত করে সেখানে কোতোয়াল মশাইকে প্রতিষ্ঠিত করলে হবে সহজ উপায়। আপনি আমাকে রাজা হওয়ার উপযুক্ত মনে করেন? নিশ্চয়ই এই রাজ্যের মধ্যে আপনি উপযুক্ত এবং বিচক্ষণ, অন্তত আমি আপনাকে সমর্থন করি। হয় আপনি স্বীকৃতি হন, অন্যথায় আমি পদত্যাগ করতে বাধ্য হব। উত্তেজিত হব না, কি ঘৃণা কি লজ্জা! শক্তির অধিকারী পুরুষ আর রাজ্য নিয়ন্ত্রণ করবে একটা স্ত্রী লোক। ঠিক আমাদের পুরুষত্ব, শতধিক আমাদের পদমর্যাদা। আপনারা কি ভাবছেন আমাদের পদমর্যাদার হানি হবে? আপনারা ভাবছেন আমরা অকৃত কার্য হব? কখন না। সৈন্য সমস্ত কোতোয়াল পরিষদ সবই আমরা সব ক্ষমতাই তো আমাদের। আমরা সবাই মিলে আমরা সমবেত কণ্ঠে সবাই বলুন, রাজকুমারীর ধ্বংস চাই, শক্তির অভ্যর্থন চাই। এই তো চাই। তাহলে রাজ পরিবারের সবাইকে হত্যা করার দরকার। নিশ্চয় তাই হত্যা, নির্মম হত্যা। বলার প্রয়োজন নেই। মন্ত্রী বৃদ্ধ, রাজা স্থবির, তপন শিশু অযথা নরহত্যা করে কি লাভ? বরং কোতোয়াল মশাই নন্দা রানীর পানি প্রার্থনা করে তাকে বিয়ে করলে রাজ্য আর সিংহাসন হবে আমাদের সবাইত। বিনা রক্তপাতে বিনা বাধায় হবে আমাদের কার্যসিদ্ধি। রাজকুমারী আমার হবে প্রাণপ্রিয়সী। সে কি রাজকুমারী যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, সেই মুহূর্তে আমরা তাকে সিংহাসন থেকে টেনে নামিয়ে দেব। শাসন দণ্ড হাতে থাকলেও সে মেয়ে মানুষ। মেয়ে মানুষ কোথায় দেখলে বন্ধ? এই যে ফণি মনাসা কেউটার বাচ্চা লড়াই নাই। আমি জানি কি করে তার উত্তপ্ত ফড়াকে নুয়ে দিতে হয়। ধীরে বলুন, ধীরে। এত সহজ নয়। একেবারে সহজ। সকল শক্তি হারানোর সাথে সাথে তোমার সেই ফণি মনসা কেউটের বাচ্চা তার উত্তপ্ত ফড়াকে সংশ্লেষিত করে মাটিতে নিচে চাপবে। তখন তার ওই ধ্বংসনের ক্ষমতা থাকবে না। তাদের এদের কি করা যায়? শুনতেই তো, এই কথা ওরা যদি জানতে পারে বাঘের থাবা যে বসে দেবে। ভাবলে কি আর চলে? আর সব দায়িত্ব এই রাজুর উপর ছেড়ে। হ্যাঁ, আপনারা থাকুন অটুট, এই হবে আমার জন্য যথেষ্ট। আমি সব গুছিয়ে নেব। আজকের মতো সবাই এখানে মন্তব্য করলাম। আসুন আপনারা। কত সুন্দরী রতন কুমার, কেমন করে তোমার আমার মনের কথা কইল। বুকটা আমার জ্বলিয়া যাইতাছে। রতন, তোমার চরণে কি আমারে রাখবা না?
ভালো হয়েছে। তুমি দাও না ধরা ও মারা চোরা ও
কি কইমু ওই নাকি ওই তো চিন্তা মাথা কি করবি লো হ্যাঁ না তোর লাগা শাড়ি চুড়ি আলতা সোনা সকলটি কিনছে হাওনে চাঁদনি রাতে তোর বাবাই কইছে হেললে গো তোর বিয়ে দিব নানি ওই সিটা হ্যাঁ ওই সিটা লাঠি মারিয়া বাবা না ওজে হ্যাঁ কি মানুষ নানি হ্যাঁ তা রাস্তা সামনা নানি নানি গো ওই যে আঙ্গুর রতন আছে না ওই কি কইলি ওই রতনের আমার কইরা দম লাগবে ও